যতটুকু জানি বলবো, আমি 1969 সালে তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে আমি বুঝতে পারলাম যেখানে বাঙালি এবং অবাঙালির মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে ওই সময় যারা বাঙালি ছিল তাদেরকে একটু অন্য নজরে দেখা হতো, মানে তাদেরকে মনে করতো যে এরা আনফিট ফর এনি সার্ভিস অর এনি ওয়ার্ক, হ্যাঁ, অবজ্ঞার সুযোগ সঠিক। এখন এখানে একটি কথা না বলে পারা যায় না, আমার ছাত্রজীবন থেকে একটা নেশা ছিল যে আমি কোনোদিন যোদ্ধা হব বা, কিন্তু আল্লাহ ভাগ্যে আমার ওটা মিলিয়ে দিয়েছে। তো ওই সময় আমি 6 মাস আমার ট্রেনিং হলো। 6 মাস ট্রেনিংয়ের পরে এই রাজশাহীতে আমার পোস্টিং হলো, যেটা রাজশাহী পিয়ার সেক্টর হেডকোয়ার্টারে। এবং এখান থেকে 6 নম্বর উইং নবাবগঞ্জ আবার ব্যাক করলাম সেক্টর হেডকোয়ার্টারে। এখানে এসে পত্রপত্রিকা যখন পড়তে যেতাম তখন দেখতেন যে বেশিরভাগ উর্দু পত্রিকা, ইংরেজি বাংলা। তো ইংরেজি পাওয়া যেত, বাংলাটা খুব কম পাওয়া যেত। তো আমি ইংরেজি পত্রিকাটা পড়তাম সুযোগ নেতা ছাড়া। এটা কিন্তু রিপোর্ট হয়ে গেছে আমার যে বাঙালি নাম আবুল হাসান খন্দকার, ও ইংরেজি পেপার পড়ে, অর্থাৎ ওরা বলে আংরেজি। হ্যাঁ, আংরেজি। হ্যাঁ হ্যাঁ, ও সুযোগ নিতে পড়া। ওই উর্দু পড়তে পারবো না, তারা টানাটানি করে যারা উর্দু ভাষী বেশিরভাগ। আর ওই বাংলাটা বাঙালি যারা আমরা আছি তাদের মধ্যে কিছু টানাটানি হয়তো আমি টানাটানি করতাম না, ওই ইংরেজি পত্রিকায় পড়তাম। হঠাৎ করে একদিন লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রকিব সাহেব পোস্টিং চলে গেলেন। যাওয়ার আগে আমাকে ইঙ্গিত দিয়ে গেলেন যে তুই করে বলতেন আমাকে যে তোকে তো প্রথমে আমি যখন ইন্টারভিউ নিতে যাই তখন তুই আমার সঙ্গে উর্দুতে কথা বলছিলি, পরে আবার ইংরেজিতে, তুই বাঙালি, একটু সাবধানে থাকিস, আমি চলে যাচ্ছি। লেফটেন্যান্ট কর্নেল রকিব সাহেব চলে যাওয়ার পরে আসলেন লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ খান। ইনি বাঙালির ঘোর বিরোধী, বাঙালিদেরকে দেখতেই পারতেন না। আবদুল্লাহ খান, লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ খান। তো এখন যখন রিপোর্ট হয়ে গেছে যে আমি ইংরেজি পত্রিকা পড়ি, তখন তাদের মধ্যে একটা সন্দেহ যে সাধারণত সৈনিকের মধ্যে ইংরেজি পত্রিকা কেউ পড়ে না, একটা সন্দেহ তার। আমাকে ডাকা হলো, সেই সঙ্গে ডাকা হলো শীতলাই বাড়ি, এখন নেই, বেচারা মারা গেছে, আল্লাহ ভালো করুক, নজির, কিন্তু খুব স্পষ্টবাদী ছিল। ডেকে প্রথমে আমাকে কমান্ডিং অফিসার, সংক্ষেপে বলা হয় সিও সাহেবের অফিসে আমাকে নিল। নিয়ে পরে আমাকে প্রথমেই জিজ্ঞাসা করছে উর্দুতে, তোমারা তালিম কেতনা হয়? তো এটার বাংলা হলো অর্থটা বোঝা তোমার লেখাপড়া কতটুকু, হ্যাঁ। তো আমি বললাম উর্দুতেই বললাম, এটা স্যার দশজামাত পাস হয়, অর্থাৎ 10 পাস, ক্লাস 10 পাস। হ্যাঁ হ্যাঁ। তো বলছে কায়দে আজমের ছবি অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নার ছবি দেখায়, বলছে তুমি তাকে চেনো? দেখো, অর্থাৎ উর্দুতে বলছে পছন্দ হয়, দেখো কিতনা খুবসুরাতি সুরাত হয় ইনকা। এই সময় কিন্তু আমি সম্পূর্ণটা বিগড়ে হয়ে গেছি, মানে মনে মনে আমার হ্যাঁ অনেক কিছু আরও, মানে ওটা যদি সিভিল এলাকায় হতো ওকে ধরে আমি মার দিতাম, মানে স্পষ্ট কথা। হ্যাঁ, কাজ করছে, সঠিক বলেছেন আপনি। এখন দেখেন, যখন আমি বললাম মোহাম্মদ আলী জিন্না, কেউ কায়দে আজম হ্যাঁ? কায়দে আজম হ্যাঁ, মানে कायदे जातिर पिता है, तो मोहम्मद अली जिन्ना ये नाम से बहुत पसंद है। মানে কায়দে আজম জিন্না না বলে মোহাম্মদ আলী জিন্না তো সকলে চেনে। তখন বলছে তোমারা মুজিব কোন হ্যাঁ? আমার মাথা আরও খারাপ হয়ে গেছে। তো মুজিব সির্ফ हमारा नहीं है, সারা পাকিস্তান কা হ্যাঁ, মানে সমস্ত আপনি বলে দিচ্ছেন যে মুজিব শুধু আমাদের না, হ্যাঁ সমস্ত পাকিস্তানের, পাকিস্তানের হচ্ছে মুজিব। তো বলছে তুমি রাজনীতি, মানে সবগুলো উর্দুতেই বলছে, তুমি কি রাজনীতি করো? তো না, রাজনীতি করার অভ্যাস আমার নেই, তাহলে তুমি এভাবে কথা বলছো কেন? তো যেটা সত্য সেটা আমি বলছি। আমাকে বলছো ঠিক আছে হুঁশ মেরাও, অর্থাৎ ঠিক আছে তুমি সাবধানে থাকো, হ্যাঁ বলে আমাকে ওখান থেকে বের করে দিলেন। বের করে দিতেই ক্যাপ্টেন রাজা ইসাক, অবাঙালি ছিলেন কিন্তু বাঙালিদের ভালোবাসতেন, উনি খালি একটা কথা বললেন যে এখন বেশি কিছু উত্তেজিত হয়ে বলা যাবে না।
আর বগুড়া বাড়ি ছিল ক্যাপ্টেন মোমেন, উনি সিগন্যালে ছিলেন, উনি দেখতে পেয়েছেন, উনি তখন কিছু বলেননি। পরে আমাকে বলছেন যে তুই করে বলতেন, খুব আদর করতেন, তো দয়া করে সাবধানে চলিস বর্তমান প্রেক্ষাপটে। যা হোক, এর মধ্যে আমি আবার আমার ইউনিট লাইনে ফেরত আসলাম। ফেরত আসার পরে মনটা খারাপ হয়ে গেল যে আমার বঙ্গবন্ধুকে অর্থাৎ শেখ মুজিবুর রহমান সাহেবকে অবজ্ঞা করে কথা বলছে, এটা কেমন লাগে। এর মধ্যে নজরে আসলো, আসার পরে বলছে যে হাসান শোন, মানে ওই ভাষাটা আমি ইউজ করছি না, এটা একটা রাফ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, বলছে এদেরকে গোনার সময় আমাদের আর নাই, আমাদের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তেই হবে। আমি বলি বিফোর 7 মার্চ, মানে আগে 7 মার্চের আগে। এখন এই 7 মার্চে ভাষণ দেবেন উনি। আর আমার এই কথোপকথনটা হচ্ছে মার্চের হয়তো ফেব্রুয়ারির লাস্ট অথবা মার্চের পহেলাতে, মানে একেবারে খুব কাছাকাছি, খুব নিকট সময়, 7 মার্চে ভাষণ আসবে ঠিক আগ মুহূর্তে। এর মধ্যে ঘোষণা হয়ে গেল বঙ্গবন্ধু ভাষণ দিবেন। আমি উদ্গ্রীব হয়ে গেলাম যে তারিখটা কবে। 7 তারিখ একটা হ্যাঁ ছড়ে গেছে। এখন বাঙালিদের প্রতি, আমাদের প্রত্যেকটা বাঙালির প্রতি একটা নজর এসে গেছে। কেমন, আমরা যেখানে থাকতাম একজন বাঙালি একজন অবাঙালি, একজন বাঙালি একজন অবাঙালি, মানে আমাদেরকে এইভাবে রাখা হলো বেড সেট করে। হঠাৎ করে আমার বাবার কাছে ওয়াদা ছিল যে আমি মিথ্যা কথা বলবো না, কিন্তু সেদিন মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছি শুধু আমার দেশের খাতিরে। তো আমি বললাম যে স্যার আমার বাবা অসুস্থ, তো আমাকে ছুটে যেতে হবে। তো কত দূর এখান থেকে তোমার বাড়ি? তো বাড়ি এখান থেকে তৎকালীন মাইলের হিসাব ছিল যে 14 মাইল হবে, তো তোমাকে 3 দিনে ছুটি দেওয়া যেতে পারে। কবে নেবে? তো আমি 7 তারিখে সকালে হলেও হবে, মানে আউট হবো আমি। তবে না, তোমাকে 6 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত ছুটি দেওয়া যাবে তোমাকে। আমি তো খুব খুশি। ঠিক 6 তারিখে আমার ছুটি দেওয়া হয়ে গেলো। বাঙালি ওস্তাদ ছিলেন আমাদের হাবিলদার নাসির, কুমিল্লা বাড়ি, কোথাটা একটু বাড়তো তার। খালি আমার হাতে লিপ ছাড়া বলছে যে এটি না আর কোনো মতলব আছে। আছে, কিন্তু ওটা হাবিলদার নাসির, হ্যাঁ, উনি বুঝতে পেরেছেন না আমার উদ্দেশ্য ছুটি না, আমার উদ্দেশ্য কিছু করার জন্য আমি বাড়িতে যাচ্ছি। ওখান থেকে ছুটে নিয়ে সোজা চলে আসছি এই আমাদের বাড়ির পাশে রানীনগর। হ্যাঁ, এই রানীনগর, এই যে আপনার রানীনগর শহীদ মিনার দেবসেন পাড়া 25 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে এটা। এখানে ছিল তৎকালীন সময়ের পাকিস্তান থেকে ছুটে এসেছিলেন হাবিলদার, তৎকালীন সময় লঞ্চ করে বলার আমানুল্লাহ, সম্পর্কে নানা হন আমাদের। এখানে আসতে উনি হেসে দিয়েছেন, হেসে দিয়ে বলছেন যে ব্যাপার কিন্তু, তো আমি ভাষণ শুনতে হবে। তো ভাষণ তো আমরা শুনবো। তো ওই সময় পাকিস্তানের টেলিভিশন ছিল ফিলিপস এনএসি, এ ধরনের হবে 4 ব্যান্ড, কভারটা লাল ছিল। তো বলছে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। পরের দিন সকালে 7টার সময় বসলাম, ভাষণ শুনতে হবে। ভাষণ নাই 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 নাই, টোটালি নাই। মানে 7 তারিখে ভাষণ আমার শুনতে পারলাম না। 8 তারিখে ভাষণটা প্রচার হয়েছে রেডিওতে। ভাষণটা শোনার পরে তখন আমি চিন্তা করছি আমি কি ফেরত যাব না এখান থেকে যাব। যদি থেকে যাই তাহলে কিন্তু আমি আর্মস পাবো না। তো 8 তারিখে সারাদিন থাকলাম, 9 তারিখে সকালে চলে গেছি। কী ব্যাপার আমাকে বলছে আমার হাবিলদার নাসির। তা আমি বললাম যে জি আমার বাবা সুস্থ এখন। মানে আমার বাবা সুস্থ বলতে আমি ইনডাইরেক্টলি আমি বঙ্গবন্ধুকে বুঝলাম যে আমার বাবা সুস্থ। এখন এই শুরু হলো, সামনে আগা আসতেছে 25শে মার্চ। এর তখন আমাদের কাছে কিন্তু একটু গোপন খবর আসতো বাঙালিদের কাছে যে 25শে মার্চ কিছু একটা ঘটতে যাচ্ছে। হ্যাঁ, কালো রাত। হ্যাঁ, তো 25 মার্চ আমার আবার সেক্টর হেডকোয়ার্টারের টেলিফোন ডিউটি। যত টেলিফোন আসবে আমি রিসিভ করবো, আমি ব্যাক করবো। তো 25শে মার্চ দিবাগত রাত, 25শে মার্চ দিবাগত রাত, হ্যাঁ, আমার রাতের ডিউটি। হঠাৎ করে কারেন্ট চলে গেল, 8টার দিকে হবে সম্ভবত। হ্যাঁ, মানে আমার ওই অফিসে কারেন্ট চলে গেল। বাইরে এসে দেখি শুধু বাংলাদেশ বেতার, ওর সামনেই ছিল আমাদের হেডকোয়ার্টার অফিসটা। দেখি যে ওখানে অনেক আর্মির লোক মনে হচ্ছে আমার কাছে, ওখানে লাইট জ্বলছে, অল্প জ্বলছে না। আবার ভেতরে গেলাম, এর মধ্যে ওই ক্যাপ্টেন রাজা ইসহাক আবার আসছেন অফিসে। ভাইয়া কোন আয়? স্যার আমি হাসান। হ্যাঁ, মানে হাসান বলতে পারতো না, ওরা বলতো হাসান। হ্যাঁ, শুদ্ধ নাম ধরে ডাকতে পারতো না, হয়তো ভাগ যায় আছে। এই কথা বলতে এখান থেকে চলে যা, মানে পালিয়ে যা।
আমি ওখান থেকে যদি পালিয়ে আসে আমাদের গুলি করে মারে আবার। ওখান থেকে খুব কষ্ট করে সেক্টর হেডকোয়ার্টার লাইনে আসে, সঙ্গে সঙ্গে আমাকে ঘিরে ধরেছে সাবা বাঙালি। ঘিরে ধরে আবার আমার জায়গা মতো নিয়ে গেলে, মানে আমাকে আর বেরোতে দিল না। আমি, নজির, তারপরে আবু বকর সিদ্দিক, তারপরে ইসরাফিল, মানে এই ধরনের আরও আমরা যারা ছিলাম, ইসমাইল, আরও অনেকেই ছিলেন ওই সময়, আমাদেরকে এক কথা নজরবন্দি করে দিলেন। আর আমাদের কোনো আর্মস দেওয়া হলো না এটার জন্য, অথচ মানে আপনারা নিরস্ত করে দেওয়া হয়। হ্যাঁ, অথচ তাদের প্রত্যেকের হাতে অস্ত্র। মানে তখন এখানেও এক ধরনের বিভেদ ছিল, হ্যাঁ, ওদের অস্ত্র আছে, হ্যাঁ, আপনারা নিরস্ত। হ্যাঁ, এখানে খালি ওই নজির তাকালে আমি তাকাচ্ছি, আমি তার নজির তাকাচ্ছি, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না যে কি হচ্ছে। তো যা হোক, আমরা একটা প্রিপারেশন নিয়েছি, মরলে মাইরে তারপরে মরবো। স্যার আমি একটু হ্যাঁ, রবির ইসলাম স্যারের কাছে আছি, আপনার মুক্তিযুদ্ধকালীন গল্প একটু শুনুন। আমরা তো তখন ছাত্রলীগ করতাম, ছাত্রলীগের কর্মী। আচ্ছা, অবশ্যই তখন আলোচনা হলো, বলি নির্বাচন হলো, 7ই মার্চের ভাষণ হলো, 26শে মার্চ রাত 12টায় বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করলেন। এটা কাজী আরেফ এবং জনৈক মোহন, এসে সার্জেন্ট জহুরুল হক এরা পৌঁছে দিল ইয়েতে, পিলখানা আজিমপুর গেটে। এখান থেকে প্রচার হলো। আর এর মধ্যে 1 এপ্রিলের পরেই প্রথম দিকে আর্মিরা খুব এসেছিল, ইপিআর ক্যাম্প অ্যাটাক, তারপরে পুলিশ লাইন অ্যাটাক, এগুলি মেলা আক্রমণ হলো। পরা পুলিশ এবং ইপিআর পাল্টা আক্রমণ করলো। এর মধ্যে একটা সমস্যা হয়ে গেল যে রাজশাহীর ডিসি শাহ আব্দুল মজিদ, এসপি এবং ডিআইজি মামুন রশিদ দুজনকে ডেকে নিয়ে গেল তার ওখানে একটা নেগোসিয়েট করার জন্য। ওরা মারবে না, এরা মারবে না। লাস্টে ওদের দুজনকে তুললে চলে গেল, ওদের গায়ে তুলে ক্যান্টনমেন্টে গেল, ওদের লাশ আর ফেরত পায়নি। এরা প্রথম শহীদ। তারপর পুলিশের সাথে যুদ্ধ হলো, অনেক পুলিশ শহীদ হলো এবং তারা প্রতিরোধ করলো, ইপিআররা প্রতিরোধ করলো। তখন আমরা কিন্তু আর্মস ট্রেনিং বা অস্ত্রের ব্যাপারে আমাদের কোনো নলেজ নেই। মানে আপনারা সাধারণ ছাত্রলীগ কর্মী, কিন্তু এই ধরনের কোনো ধরনের ট্রেনিং তখন ট্রেনিং নাই। প্রাপ্ত হননি। এই সময় আমরা কী করলাম, আমার এক বন্ধু শরীফউদ্দিন, এখন আমাদের সেন্ট্রাল কমান্ডার ছিল, সে আমরা কয়েকজন মিলে শিলুর স্কুল ভাঙলাম। ভাঙে নর্মালি গাছ বাঁধলাম দড়ি দিয়ে, মুখে গামছা বাঁধলাম, বাইরের ল্যাবরেটরি যা জিনিস ছিল তুলে নিয়ে গেলাম, জ্বালিয়ে চল শরীফকে বললাম নিয়ে চলে যাও। এখন কীভাবে কী করবে আমরা কিছুই জানি না, কিন্তু ওখানকার ল্যাবরেটরি জিনিসপত্রতে কিছু বম টম বানানো যাবে, যারা এক্সপার্ট তাদেরকে খুঁজে নিয়ে আসবে। এই শুরু হলো আমাদের কার্যক্রম। আমি হঠাৎ করে 13 এপ্রিলের 2 দিন আগে গেছিলাম ওই 10টার দিকে, আমাদের ফ্যামিলির পুরো সব পালিয়ে গেছিলো। তা আমি আমার বাসাতে বললাম যে এখানে থাকা আমার জন্য নিরাপদ নয়, আমি কিছুদিন ইন্ডিয়াতে থাকবো, ওদিকে একটু যাই। 13 এপ্রিলের পরে আগে 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 আর ঢুকলাম আমি 13 এপ্রিলে, যেদিন সেনাবাহিনী মার্চ করে ঢুকছি ভদ্রার মোড়ে, যখন আসছি রেলগেট পার হয়ে আপনি ইন্ডিয়াতে কোথায় ছিলেন? আসছি পর্যায়ক্রমে ভদ্রার দোকান, তখন দেখি পাকিস্তান আর্মি বিড়াল দল দিয়ে ঢুকে যাচ্ছে এবং গুলি আমার ঠিক মাথার উপর দিয়ে আমার ছোটো ভাইয়ের কপালের উপর পাশ দিয়ে বেরিয়ে গেল, মাথা দিয়ে আমার কপালের উপর বেরিয়ে গেল। সে আমার সাইকেলে, সে তখন ক্লাস 9 10 পড়ে। সাইকেলে পড়ে গেলাম, দেখছি শিরুল কলোনি জ্বলছে। ছোটো ভাই ছোটো বর্ণগার দিয়ে আমি আবার দার্সা ব্যাক করবো, ওরা ঢুকতে দিল। বাঙালিরা বিহারি ধরলো ফলা, তারপর বললো বাঙালি টাঙালি কেউ হবে না, তোমার মাঠ দিয়ে যাও। এই মাঠ দিয়ে যে এক রিক্সাওয়ালার বাড়িতে, রিক্সাওয়ালার সাথে ছিল, তার বাড়িতে উঠলাম নংদাওয়ারা। তার বউ ডাল ভাত ডিম বাজে খাওয়াইলো, খাইয়ে দিয়ে ঘুমাইলাম। সকালবেলা চললাম দার্সা থেকে ব্যাক করে আসলাম। এসে তখন আর্মিরা আমার 15 দখল করে নিয়েছে। এরপরে আমি 24শে এপ্রিল 1971 দরগাপাড়া হয়ে এক কাপড়ে পায়ে স্পঞ্জ লুঙ্গি পরে শার্ট গায়ে দিয়ে চলে গেল বুঝতে, পকেটে কিছু টাকা পয়সা নিয়ে। ছোটো ভাইটাকে এক জায়গায় রাখার ব্যবস্থা করে দিলাম, দিয়ে সে আর ছাড়বে না আমাকে, আমি থাকবো না। সে এক জায়গায় শেল্টারে থাকলো, আর আমি যা বহরম পড়ে যায় অসুস্থ হয়ে গেলাম। হয়ে 12-14 দিন পরে নন্দীভিটা বলে একটা সূর্য সেন ক্যাম্প ছিল কার পাড়াতে, মুর্শিদাবাদ কাতলামারির পাশে,
ওই ক্যাম্পে ঢুকলাম। ওখানে খাবার আমাদের পচা ডাল, পচা আলু, পচা চাল, আলু ডাল চাল সব যেটা পচা, খাওয়া যায় না সেটাকে এত বড় পোকা। আমার এক বন্ধু হাবলুর মতিন, সে বলছে ওর কাছ থেকে হারিকেনটা দূরে রাখ, আমি থাক, আমি দেখেই খাবো, মানুষ মরবে না, না খেয়ে থাকলে মরবে না, এটাই আমাদের যে বয়স হজম করে দেবো। এখান থেকে পানি পিয়াত ক্যাম্প, নন্দীপেটা থেকে রানীনগরের পানি পিয়াত ক্যাম্প, সেখান থেকে আমরা 30 জন রাতের অন্ধকারে হারিয়ে গেলাম। সাদা ছিলেন 30 জন। হ্যাঁ, আমরা 30 জন রাতের অন্ধকারে হারিয়ে গেলাম। আপনারা মানে কোথায় গিয়েছিলেন স্যার? তখন আব্দুল কুদ্দুস এমপি, ও ছিল পানিপিয়াতে মুজিব বাহিনীর রিক্রুটিং অফিসার। মুজিব বাহিনী রিক্রুটিং অফিসার। হ্যাঁ, দায়িত্বে ছিলেন এবং পলিটিক্যাল মোটিভেটর। রাজনৈতিক কর্মী। হ্যাঁ, তখন উনি ছিলেন ছাত্রলীগের সেক্রেটারি, রাজশাহী জেলা, বৃহত্তর রাজশাহী জেলা ছাত্রলীগের সেক্রেটারি। আর ডাক্তার আব্দুল করিম ছিলেন সভাপতি ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী, বৃহত্তর রাজশাহী জেলা। তো তখন অলরেডি মুজিব বাহিনী তৈরি হয়ে গেছে, আমরা কিছু জানি কিছু জানি না। দিয়ে আমরা রিপোর্ট করলাম সকালবেলায় মাহমুজান ভুলো প্রশাসক, জেলা পরিষদ, ওরা দায়িত্ব হলো আমাদেরকে নিয়ে যায় ওই বাঙালিপুর ক্যাম্প, জলিল সাহেবের ক্যাম্প, ওখানে রেখে দেবে, দিয়ে ওরা শেষ, উনি চলে আসবে। এই করে আমরা গেলাম। যখন যাতে যাতে বহরমপুর থেকে ট্রেন উঠলাম, তারপর ফারাক্কা পার হলাম, পার হওয়ার পরে যাই দেখছি আর নৌকা নাই, এই ট্রেন নাই। হাঁটতে শুরু করলাম, হাঁটতে যে একটা পাগলা নদী আছে, নদীর নামটা হলো পাগলা, দুইটা খালি রেল না আছে, মাঝে মাঝে স্লিপার আছে, নাই। আমরা মাঙ্কি স্টাইলে পার হলাম, 30 জন 34 জন, তার মধ্যে মাহমুজান ভুলু, তার সাথে ছিল দরবার মজনু, এরা নিয়ে যাচ্ছে আমাদেরকে। যে পার হয়ে এক স্টেশনে উঠলাম, ট্রেন আছে, চিরা মুরগি এনে দিল, বলে এই দিলাম, খা, মানে টাকা পয়সা আমার কাছে, টাকা চলে এসছে, ওই খাওয়াইলো, খাইয়ে দেয়। আমরা মালদা হয়ে গেলাম এতে বালুঘাট, যেহেতু জলিল ভাইয়ের ক্যাম্প, ওই ক্যাম্পে উঠলাম। 7 দিন পরে ইন্ডিয়ান আর্মির ট্রাক আসে, আমাদেরকে 30 জন করে লোড করলো, লোড করে 150 জন নিয়ে চলে গেল পাঙ্গা জলপাইগুড়ি এসএসবি ক্যাম্প, ইন্ডিয়ান আর্মিদের এসএসবি ক্যাম্প, স্পেশাল সিকিউরিটি ব্রাঞ্চের একটা ক্যাম্পে। ওখানে থাকলাম। থাকার পরে ওখান থেকে আমরা চলে গেলাম বাগড়া এয়ারপোর্টে, 150 জন করে ওই কার্গো বিমানে করে নিয়ে গেল আমাদেরকে সাহারানপুর, এটা ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর এয়ারপোর্টে আমাদেরকে আনলোড করলো। দিয়ে ওই সকালে খাইতে নাস্তা করে বসেছি, আর খাওয়া দাওয়া নাই। বিকাল 4টায় নামে ভাত খাইলাম, খাবার পেলাম, খাওয়া দাওয়া করে থেকে গেলাম। ওখানে ট্রেনটা থেকে গেলাম। তারপরে রাত 12টার সময় বললো ফালি, উঠলাম, আবার ট্রাকে লোড নিয়ে গেল দেহরাদুন মিলিটারি একাডেমি, ল্যান্ডে যেটা আছে। দেহরাদুন সামরিক একাডেমিটা হচ্ছে ভারতের সবচেয়ে বড় এবং ব্রিটিশ একাডেমি। ওখানে প্রশিক্ষণ না, ওখানে নিয়ে যা আমাদের আনলোড করলো। ওদের ট্রেনিং সেন্টারটা হচ্ছে প্রায় 2500-3000 ফিট উপরে সি লেভেল থেকে চাকরাটা টান্ডুয়া ট্রেনিং সেন্টার, যত কমিশন র্যাঙ্ক অফিসারদের ট্রেনিং হয় ওখানে। উচ্চ পর্যায়ে একটা কোনো হ্যাঁ, প্রশিক্ষণ ক্যাম্প। এখন কথা হলো ওখানে আমাদের রিক্রুটিংয়ে মিনিমাম এইচএসসি ক্যান্ডিডেট যারা শর্ট কমিশনে ঢুকতে পারবে এইরকম ছেলেদেরকে ওখানে পাঠাবে। আর যারা একটু লো তাদেরকে পাঠাবে হাফলাঙ্গে, তারা আর্মসের উপরে এক্সপার্ট হবে। মানে এটা কি ছোট অস্ত্র টাইপের কিছু কি আছে? না, সব ধরনের, আচ্ছা, সব ধরনের। এসএলআর, এলএমজি, ব্রেন গান, স্টেন গান, কার্বাইন, এই মর্টার, ছোট থেকে মর্টার, ভারী অস্ত্র সব ধরনের মর্টার, চালানো যেতে পারে। রিকোয়ারলেস গান, এই পর্যন্ত ট্রেনিং আমাদের ছিল। আর ক্লাস হতো ইংরেজিতে, বাংলা নাই, বাংলা। মেজর মালহোত্রা, উনি পরে শুনেছিলাম ইন্ডিয়ান আর্মি মেজর জেনারেল হয়েছিলেন, উনি ছিলেন আমাদের এই ইনস্ট্রাক্টর, না ইনস্ট্রাক্টর। এখানে ইতিমধ্যেই বাঙালি কিছু ইনস্ট্রাক্টর রিক্রুট করা হয়ে গেছিল। ওই হাসানুল হকিনু চিফ ইনস্ট্রাক্টর, আফামা মাহবুব ডেপুটি চিফ মিনিস্টার, শরীফ নুরুল আম্বিয়া ডেপুটি চিফ মিনিস্টার, এছাড়া আরও কিছু ইনস্ট্রাক্টর ছিল যারা ওই বাংলায় কিছু বলতো।
আর আমাদের ট্রেনিংয়ে ছিল হাবিলদার মহেন্দ্র সিং, সুবেদার মনমোহন সিং। আমাদের কোর্স ছিল 1.5 মাস, অনিবার্য কারণে কোর্সটা 2 মাস হলো। 2 মাস পরে আমরা ওখানে ট্রেনিং শেষ করে, আমাদের ট্রেনিংটা ছিল টট কোর্স প্লাস ওই ট্রেনিং গেরিলা ওয়ারফেয়ারের উপর যত কোর্স লাগে। মেজর জেনারেল সুজান সিং উবান এই কোর্সটা পরিচালনা করতেন, ইন্ডিয়ার মিলিটারি একাডেমির কমান্ডো পুরো চিফ। কোর্সটাই তো ছিল ইংরেজি। হ্যাঁ, জেনারেল উবান হলো এটা টোটাল দায়িত্বে। আর বাংলাদেশ থেকে দায়িত্বে ছিল শেখ ফজলুল হক মনি, আব্দুল রাজ্জাক, তোফায়েল আহমেদ, শাহজাদ আলম খান। এদেরকে বলা হতো 4 লিডার্স। এই 4 নেতা গোটা বাংলাদেশকে 4টা জোনে ভাগ করে নিল, এবং এরপরে ওদের বিভিন্ন লোকজন বিভিন্ন জায়গায় সেট করা ছিল। তাদের দায়িত্ব হলো আমাদেরকে শেল্টারে পৌঁছে বাংলাদেশের মধ্যে পুশ করে দেবো। পুশ করা। ওরা শেল্টার তৈরি করে মনে হয় নাকি আছে, শেল্টার তৈরি করা সব করা আমাদের ব্যবস্থা করে দেবে। আমাদের কাজ হচ্ছে টোটাল গেরিলা ওয়ারফেয়ারটা তৈরি করতে হবে। পাবলিক পার্টিসিপেশন, পিপুল পার্টিসিপেশন থাকতে হবে, মোটিভেশন থাকতে হবে, ট্রেনিং করতে হবে। অনুপ্রেরণাও দিবেন, ট্রেনিংটাও করাবেন, আমরা লোকাল রিক্রুট করে, প্রশিক্ষণটাও থাকবে। যেহেতু আমরা ট্রেনার হিসেবে ট্রেনিং পেয়েছি, আমরা লোকাল রিক্রুট করব। রিক্রুট করে স্থানীয় জনমতকে আপনারা তৈরি করছেন। রিক্রুট করে এটা টোটাল গেরিলা ওয়ার, যেমন চীন, রাশিয়া, কিউবা, ভিয়েতনামে যে স্টাইলে যুদ্ধ আছে। আর আমাদের সে সেনাবাহিনীর অধীনে যে হলো সেনা যুদ্ধ, গেরিলা ওয়ারফেয়ার সবই মিক্সচার। আর এদেরকে বললো তোমরা 10 ইয়ার্সের জন্য প্রস্তুত হও। এই যুদ্ধ অন্তত 10 বছর হতে পারে। আর 1:2, 10, মানে তোমার মৃত্যু না, তুমি আর মৃত্যুর পূর্বে তোমাকে 10 জন সৈনিক তৈরি করে দিতে হবে, এবং তোমার সমপর্যায়ে। তো আমরা বাঘা, চারঘাট বিভিন্ন জায়গায় অপারেশন করেছি, ছোটোখাটো অপারেশন করেছি। এবং সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বলে একটা জিনিস আছে। সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারে সুভাষ বোসকে বলা হয় ফাদার অফ সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। ফাদার অফ এটা আমাদের ক্লাসে ছিল, আমরা এটা জানতামই না। ব্রিটিশ আর্মি আর ইন্ডিয়ান আর্মি মানে আজাদ হিন্দ ফোর্সের যুদ্ধ হচ্ছে, মাইকিং হচ্ছে সুভাষ বোস পক্ষ থেকে, যদি ইন্ডিয়ান আর্মি হয় তাহলে আমরা ফায়ার করবো না, তোমরা যদি ভারতীয় হও আমরা ফায়ার করো, তোমরা করো, আমরা জানলেও ফায়ার করবো না, কোনো ভারতীয় সৈনিক মানব না। এইভাবে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের মধ্যে হাজার হাজার ভারতীয় সৈনিক সুভাষ বোসের বাহিনীতে চলে গেল। সুভাষ বোসের বাহিনী অনেকে মারা গেল, তারপরে এরা চলে গেল সুভাষ বোসের বাহিনী। এটা একটা ছিল সাইকোলজি ওয়ারফেয়ার। আমরা যেতাম আজাদের বাড়িতে, তার বাপ মা ভাই বোনকে ফলোইং করে তোমার ছেলেকে সারেন্ডার করতে বলো, তাকে মারবো না, ইন্ডিয়াতে পাঠিয়ে দেবো, খাওয়া দাওয়া থাকা সবাই আসবে, খালি আর্মস সারেন্ডার করতে হবে। আমরা টোটাল প্রায় 200 মতো আর্মস সারেন্ডার করেছি সদয়। এই কৌশলের আর্মস সারেন্ডার, যুদ্ধ নাই কিন্তু অস্ত্র চলে আসে। এটা আমরা খুব সময়টা বেশি পাইনি, 3-4 মাস, তাই না হাসান ভাই, 3-4 মাস পর পেয়েছি। আর একটা জিনিস ছিল হিট অ্যান্ড রান, মাঝে মাঝে যাই আমরা 10 রাউন্ড, প্রত্যেকে 5 রাউন্ড করে 50 জন ফায়ার দিয়ে নাই, যে কোনো রাজাকার ক্যাম্প, রাজাকার বা পাকিস্তানি ক্যাম্প। আসলে পাকিস্তান সেনাবাহিনী আমরা পাইনি সামনে, তারা গ্রামে যেতই না, তারা ফ্রন্ট লাইনে পাঠিয়েছে। আর আমরা সিএফ পাইছিলাম আলাইপুর ক্যাম্পে, 42 জন সিএফ অ্যারেস্ট হয়ে গেছে। সিভিল আর্ম ফোর্স মানে ইপিআর যখন চলে গেল তখন একটা বাহিনী করলো সিভিল আর্ম ফোর্স, দ্যাট ইজ ইপিআর, দ্যাট ইজ সিভিল আর্ম ফোর্স, ইপিক্যাপ বলতে হতো, পাকিস্তান সিভিল আর্ম ফোর্স। এরা পাকিস্তানি মিলিশিয়া আর বাংলাদেশ রিক্রুট করে কিছু বাঙালি দিয়ে এটাকে তৈরি করলো, আলাইপুর ক্যাম্পে একটা অপারেশন করলো সেনাবাহিনীর নেতৃত্বে। আমি একটু স্যার আপনার কাছে চলে যাচ্ছি। আমার একটা প্রশ্ন হচ্ছে যে যখন যুদ্ধ শুরু হলো তখন আপনি নিজে থেকে অনুপ্রাণিত হয়েছিলেন কিংবা পারিবারিক সাপোর্ট ছিল? প্রথম কথা বলতে হয় আমি নিজের থেকে অনুপ্রাণিত হয়েছি একটাই কারণ, আমি বাঙালি। তারপরে যখন আমি যুদ্ধে আসবো, ভারতীয় প্রশ্ন আসলে যেহেতু একটা নির্দিষ্ট জায়গায় আছে, যখন আমি ওই জায়গাতে পরে বলবো 13 এপ্রিলে পরে আসছি, যখন 27
মার্চ পুলিশ লাইন, হ্যাঁ পুলিশ লাইন যে অ্যাটাক হয়ে গেল, তখন তো আমরা আল্লাহ করে, যেহেতু আমাদের হাতে অস্ত্র নেই, একটু নিরস্ত্র, আমাদের ছাড়ছে না, আমাদের উপর এখন অ্যাটাক করতে পারে, আল্লাহ বাঁচালে দুনিয়ার এমন কোনো শক্তি নেই যে মারে। ঠিক সন্ধ্যার আগে আগে দিয়ে অবাঙালি যারা তারা কিন্তু বেডিং গোছায়, কাপড় চোপড় গোছায়, আর্মস নিয়ে সব চলে গেল 25 পাঞ্জাব চলে এই উপশহর, এইখানে 25 পাঞ্জাব ছিল এইখানে উপশহরে তৎকালীন সময়। এখন চলে গেল, কিন্তু যেটা কোর্ট বলা হয়, অস্ত্রাগার বলা হয়, সেটা কিন্তু লক করা, তালা মারা, বড় তালা। তখন আমরা তো চিন্তা করছি মতো অবশ্যই মতো অস্ত্র পাবোই আমরা। তখন কার থেকে কী করবো, আস্তে আস্তে খুঁজতে 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 আপনার ওই যে সাইকেল মেকানিক্স আছে, ওদের একটা জায়গা পেলাম, ওকে বলবা তোদের হাতুড়ে দে বাবা, হাতুড়ে আর ওই সিজল টাইপের, ওটাকে জন ধরে মারে, হ্যাঁ ওটা মারতে আল্লাহ রহমত হবে আমাদের উপরে বিশ্বাস, যেহেতু আমরা ন্যায়ের পথে আছি। খুলে গেল, খোলার পর দিকে অজস্র আর্মস, অনেক আর্মস। খালি বললাম যার যেটা নেওয়ার নিয়ে না, আর সুযোগ নাও পেতে পারে, হ্যাঁ নিয়ে না, নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা ওই রাতে যে আবার আউট হয়ে আসবো, এর মধ্যে একটা গাড়ি আসার পরে আমাদের দিকে ব্ল্যাঙ্ক ফায়ার দিল, আমাদের সেক্টর হেডকোয়ার্টার দিকে মুখ করে। আমাদের ফায়ার দিই, তাহলে আবার ফায়ার শুরু হবে, এটা ওয়ান কাইন্ডস অফ টেকনিক অফ ওয়ার। ফায়ার দিলাম না, বুঝতে থাকলাম যে কী হয়। আপনার গতিবিধি বুঝছেন, আমরা যদি ফিডব্যাক দিই তাহলে আরো আসতে পারে। তো যা হোক, ওরা চলে গেল, চলে যাওয়ার পরে এখন এই যে বলে নজির বলছে এখন কি করবে, তো এখন কোনো কিছু না, অস্ত্র নাও, যে যে আউট হয়ে যাও। আমরা অস্ত্র নিলাম, নেওয়ার পরে এখন আরও যে অস্ত্র আছে এগুলো রেখে আসবো না, তো ধ্বংস তো করবোই না। সব মানুষকে ডাকলাম, ভয় নেই তোমরা আসো। ও মানুষের যে একটা স্বতঃস্ফূর্ততা দেখেছি সেদিন, মানে 27-28 তারিখের দিন দেখেছি মানুষের স্বতঃস্ফূর্ততা। তারা অস্ত্র নিচ্ছে, রাস্তা ব্যারিকেড দিচ্ছে, বেরিয়ে চলে যাচ্ছে, মানে পুরাটা বা অস্ত্রাগারটা খালি। এইভাবে বলতে পারি যে দেশকে বাঁচানোর জন্য তারা স্বতঃস্ফূর্ত হবে। যাও, হ্যাঁ সঠিক এটাই। তারপরে আমরা যেহেতু ট্রেন সোলজার, আমরা কোথায় কী করব, আমরা ভাগ করে নিলাম যে দক্ষিণ দিকে নদী, আমরা চেষ্টা করবো তাদেরকে নদীতে নামানোর। এপ্রিল মাস, হ্যাঁ পদ্মাতে নামাবো। তখন কি পানি বেশি ছিল কিনা? না, এপ্রিল মাসে পানি বেশি থাকার কথা না, হ্যাঁ প্রায় শেষে আসতে। হতে হতে আমরা আস্তে আস্তে এরকম প্ল্যান করছি, আর রাস্তাতে ক্যান্টনমেন্টকে ঘিরছি। হঠাৎ করে 2 এপ্রিলের 2 অথবা 3 তারিখে মেজর গিয়াস, ক্যাপ্টেন গিয়াস আর ক্যাপ্টেন রশিদ আসলেন ইয়ে থেকে, সাদা ক্যাডেট কলেজ থেকে, অ্যাডজুটেন্ট ছিলেন ক্যাপ্টেন রশিদ, আর ক্যাপ্টেন গিয়াস সাহেব আসলেন নওগাঁ 7 থেকে। গিয়ে এসে মিট হলো আপনাদের কাশিয়াডাঙ্গা। দেখিয়ে বলছে যে কে বলে আমরা পারবো না, এত সোলজার, মানে প্রত্যেকের হাতে অস্ত্র, এই যে একটা মনোবল, মানে এনকারেজ, হ্যাঁ সাহসটা দিয়ে দিল। যা হোক, ওখান থেকে পরিকল্পনা করা হলো। তো পরিকল্পনা কিন্তু সাধারণত সাধারণ সৈনিকের মতো প্রকাশ করে না, কিন্তু আমরা তো বুঝি ব্যাপারটা, বুঝতে পেরেছেন? তো আমরা যেহেতু বুঝি, সেহেতু বুঝতে তো দেরি হলো না আমাদের। এখন দেখেন, আমাদের যদি আর 2টা দিন দিত, অর্থাৎ 14-15 দিন পাইতাম, তাহলে এই পুরো ক্যান্টনমেন্টে আগুন লেগে যেত। এরকম প্ল্যানও করেছিলাম, কিন্তু দেখা গেল 12 অথবা 11 এপ্রিল একটা হেলিকপ্টার আসলো অনেক উপর দিয়ে, মানে আউট অফ রেঞ্জ, ফায়ার থেকে অনেক উপরে, মানে হেলিকপ্টার একটা ছোট্ট পাখির মতো দেখা যাচ্ছে, আর সেটা ক্যান্টনমেন্ট সোজা আস্তে 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 নেমে গেল, কিন্তু কোনো স্কোপ নাই। আমার পজিশন তখন ছিল এই যে আপনার রেলগেট আছে, রেলগেটের কিছুটা পূর্ব দিকে গেলে হাতের ডান দিকে তুত বাগান, হ্যাঁ এগুলো পুরাটা কিন্তু ইপিআর, মুজাহিদ, পুলিশ, আর্মি সব মিলে এখানে আছি আমরা। এখন আমাকে একটা জায়গা দিল, আমার নাম্বার 200, আমি এলএমজি ছাড়েনি, কিন্তু আমার আর্মস ছিল এলএমজি, আর এটা খুব ভালো লাগতো, যতই বাড়ানো পজিশন নিলাম। হঠাৎ করে 13 তারিখে দেখছি পজিশন ব্যাপার ছিল আপনার তুতবাগানেরই আর একটু সামনে এসে আপনার রাস্তাটা ক্রস করে আপনার এই রেলওয়ে স্টেশনের আরও একটু
পূর্ব দিকে গিয়ে একটা জায়গা আছে, শীতল মিল। উঁচু জায়গা একটা আছে, শীতল মিল, হ্যাঁ, শীতল মিল। ও যা হোক, ওইখানে একটা পজিশন পেলাম, আমরা দুজন নিলাম পজিশনটা, কে কে ছিলেন স্যার দুজন? আমি আর নজির। নদীর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সীতাবাড়ি। ও খুব ভালো লাগতো ওই লোককে আমার। এখন দেখেন, ও আরেকটা নাম ভুলে গেছি, আমানুল্লাহ ছিল, আমানুল্লাহ, রানীনগর আমানুল্লাহ। ওস্তাদ আমানুল্লাহ। তো তার কাছে হলো এসএমজি, এসএমজি না এসএমসি, অর্থাৎ শর্ট ম্যাগজিন কার্বাইন তার কাছে ছিল। হঠাৎ করে দেখি আমাদের ফায়ার এসছে পিছন দিক থেকে, মানে আপনাদের পিছন দিক থেকে আমাদের পিছন দিক থেকে। খেয়াল করলাম যে এটা সব চায়না রাইফেলের ফায়ার, চায়না এলএমজি, চায়না এসএমজি, এদের ফায়ার। আর মাঝে মধ্যে মোটর গানের ফায়ার দিয়েছে, যেটা আমরা আইডিয়া করছি যে নহটা গিয়ে পড়তেছে, এই যে নহটা। হঠাৎ করে বামে এসে দেখি কেউ নাই, আমার লেফট ফ্ল্যাঙ্কে কেউ নেই, ডান দিকে কেউ নাই, পিছনেও কেউ নাই, আমি একা। একা। এখন যদি আমি পিছনে হেড পূর্ব দিকে যাই তাহলে কিন্তু আমি মারা পড়বো, বাম দিকে আসলে মারা পড়বো। আমার একটাই বুদ্ধি, ডান দিকে পূর্ব এবং উত্তর কর্নার একটা ফ্ল্যাঙ্ক আছে, এদিক দিয়ে গেলাম বাঁচব। এই ফ্ল্যাঙ্ক করে আমি চলে গেলাম গ্রাম এলাকায়। যাওয়ার পরে তখন গ্রাম এলাকায় গেলাম, রাত, কে জায়গা দেবে? এখন দেখেন একটা জায়গাতে জায়গা দিল, কিন্তু কষ্ট করে। এইভাবে গ্রামে ঘুরতে ঘুরতে 20 তারিখ এসে গেল এপ্রিলের, কিন্তু আমাকে আসতে হবে ইন্ডিয়াতে। এই যোগাযোগ করছে আবার, আপনি বোধহয় চিনবেন রবিউল ভাই, আতিউর রহমান, ও তখন ছাত্র ছিল, পরে এফএফ হলো, আসার পরে আর্মি হলো। এখন দেখেন যোগাযোগ করতে করতে আপনার ডাসমারি, নগরী দাসমারি, এই ডাসমারি একটা জায়গা ফাঁকা পেল, এই দিক দিয়ে পার হচ্ছে। সেটা হলো এপ্রিলের 21 তারিখ। পার হবো যখন নদীর ধারে আসতে নৌকাতে নেবে না, পুরা কথা দিয়ে নৌকা ডুবিয়ে দেবো। ভয় নৌকা ভেড়ালো, আর মাঝে বসে গুলি করে না, গুলি করবো না, গিয়ে মাঝের কাছে বসলাম, যদি ওদের কাছে বসে আমাকে ধরতে পারে, নদীতে ফেলে দিতে পারে। পারে চলে গেলাম। যাওয়ার পরে দেখেন আতঙ্ক জিনিসটা কেমন, মানে সঙ্গে থাকলে আতঙ্ক থাকে না। এর মধ্যে তৎকালীন সময় রেডিও পাকিস্তান রাজশাহী, তৎকালীন সময়ের সম্ভবত ওনার নাম আবু হেনা মোহাম্মদ সাইদ, এই ধরনের কোনো নাম, অনুষ্ঠান ঘোষক। সে, তার মা এবং তার বোন, ওরা বসে খাচ্ছে, যেহেতু নদীর পারে গেছে, উঁচু জায়গা, কাশবন, আবার অনেকগুলো ছোটো ছোটো কুলবরের গাছ আছে, খাচ্ছে। আমাকে দেখে বুঝতে পারছে অস্ত্র আছে আমার কাছে, বসেন এখানে। বসলাম, হ্যাঁ এটা বুঝতে পেরেছি, হ্যাঁ। এর মধ্যে দেখেন একটা জিনিস খাচ্ছে, বাঙ্গি, আঞ্চলিক ভাষা বলে বাঙ্গি, কিন্তু বাঙ্গির নাম ভুলে গেছি আমি, বাঙ্গির নামটা টোটালি ভুলে গেছি। এই যে ভুলে গেছি, মনে করতে পারছি না, হঠাৎ করে মনে হয়েছে হাসি দিয়েছি। এই আবু হেনা মোহাম্মদ সাহেব বলছেন আপনি হাসলেন মানে? কেন দুঃখের কথা যে আমি বাঙালি, এই বাঙ্গির নাম ভুলে গেছি আমি, তাই মনে হয় হাসলাম। এর মধ্যে তার মা এবং তার বোন, তার মা বলছে বাবা তোমরা যুদ্ধ করে খেয়ে শক্তি করতে হবে, আরও কিছু বার করছে, আর বের করতে হবে না মা। ওখানে একটা ঘটনা ঘটছে, ঘটনা আমি যাচ্ছি না, ওটা বলতে আরও সময় পাওয়া যাবে না, ওটা আরও ইলেবারেট হয়ে যাবে। তো এই এলএমজি ঘাড়ে, আর এলএমজির বক্সটা আমার হাতে, যাতে একটি জায়গায় গিয়ে একজন বলছে, খারাপ ভাষায় বললো যে পাকিস্তানকে ফাটায় তো এখন ইন্ডিয়াতে আসছো তোমরা, না তোমরা বেইমানি জাত। তো বুঝতে পারছেন, তো মন মেজাজ খাট্টা হয়ে আছে। আমি বললাম দাঁড়ান, এলএমজি ব্যারেলটা খোলা যায়, এটা আমার ভাই জানেন ভালো করে, এলএমজি ব্যারেল খোলা যায়, ব্যারেল চেঞ্জ করা যায়, ওই ব্যারেল দিয়ে শোয়া দিছি, এর মধ্যে মাইরা শোয়া দিছি, গুলি করে আমার লপরাতে যেতে ইন্ডিয়া চলে গেছি। এখন দেখেন এই ঘোষ, যারা দুধ বিক্রি করে ভারতের, ঘোষ দুধ নিয়ে বিক্রি করে চলে আসছে, ওখানে বাবা তো মায়ের দিব্যে লাগে থাম, ওরা বলে দিব্যে, আমরা বলি কসম। আমি থেমে গেলাম, ওকে তো মেরে ফেলে দিতাম আমি। এখন বলছে বাবা কিছু করা লাগবে না, তুমি তো খুব ক্লান্ত বাবা, আমার সঙ্গে চলো, তোমার এটা আমার দিকে দাও, আমি কাঁধে করে নিই না, তো না অস্ত্র আমি কাউকে দেবো না, হ্যাঁ। এবারে উনি সাইডে হাঁটছেন, আমি তার সাইডে হাঁটছি, ওনার বাড়ি নিয়ে গেলেন। জায়গাটার নাম হলো সম্ভবত মোহনগঞ্জ অথবা মোহনপুর, ইন্ডিয়াতে। ওখানে গেলাম, তার বাড়িতে নিয়ে গেল। আমি খুব ক্লান্ত। আমাকে জায়গা দিল খেজুর পাটিতে, সুন্দর খেজুর পাটিতে চিকন। আমি শুয়ে গেছি ওখানে, বালিশে দিয়েছে, কিন্তু মন তো মানছে না। এলএমজিটাকে নিয়েছি কোল বালিশের মতো। এর মধ্যে স্বপ্ন দেখতেছি
পাকিস্তান আর্মি আমাকে ঘিরে নিয়েছে। আর ঠিক এই মুহূর্তেই এই ঘোষের মেয়ে দুধ নিয়ে এসে দাঁড়ায় গেছে আমার সামনে, মানে এলএমজির সামনে। আমি পট করে উঠেই এলএমজির পিছনে পজিশন নিয়ে বলছি, বাংলা দাঁড়ায়, তুই আমার এলএমজির সামনে আয়। মানে একটা খারাপ গালি দিয়ে মেয়ে ভয়ের দুধের গ্লাস ছেড়ে দিয়ে চলে গেছে চিৎকার করে। তারপরে সব দৌড়াদৌড়ি কাছে আসলে কি ব্যাপার, বাবা আমি স্বপ্ন দেখেছি ব্যাপার। এই ঘোষ কি দরদ তাদের। আমি যেহেতু পরনে একটা লুঙ্গি, শুধু লুঙ্গি, আর কিছু নেই, আর গায়ে যে শার্টটা আছে ময়লা হয়ে গেছে, আমাকে একটা লুঙ্গি, না দুটো লুঙ্গি, একটা গামছা, একজন স্যান্ডেল কিনে দিলেন উনি। এই মোহন বাগান ছিল না 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 মোহনপুর অথবা মোহনগঞ্জ একটা হাট আছে ওখানে, ওখানে ইন্ডিয়ার মধ্যে একেবারে বর্ডার সংলগ্নই। তো ওখানে আমাকে জোর করে 2 দিন রাখলে আমি থাকবো না। 3 দিনের দিন আমাকে বাবা তোমাকে একা ছেড়েও দেবো না, একটা বিশ্বস্ত লোক দিয়ে বলছে একে পৌঁছিয়ে দাও লালগোলা, লালগোলা পৌঁছিয়ে দাও। আর লালগোলা আর শেখপাড়া এই 2টা জায়গা ছিল আমাদের কমন জায়গা। তো আমরা এটা একেবারেই চর সংলগ্ন, ওটাকে সম্ভবত শেখপাড়ায় বলা হয়, শেখপাড়ায় গেলাম। ক্যাপ্টেন রশিদ একেবারে হাত বেরিয়ে দিয়ে মানে বার করে দিয়ে বলছে তুই আয়, তুই তো মরে গেছিস, মানে তুই তো মরে গেছিস সেটা জানি। জোড়া ধরে কি আদর, চোখ মুখ ধুলাম, রেস্ট করলাম। ওই যে লুঙ্গি দিয়েছে, গা গোসল দিয়ে সুন্দর করে, ও ভুলে গেছে একটা সাবানও দিয়েছেন কিনা উনি। তারপরে খাওয়া দাওয়া করে এই ঘুম, পুরা ঘুম। পরের দিনে একটা মেসেজ আসলো আমাদের কাছে, হাট গোদাগাড়ির সামনে, সরি গোদাগাড়ি উপজেলা যেটা, আর সামনে থেকে মালয়েশিয়ারা কী করছে, ধান কেটে নিয়ে যাচ্ছে, পাঠালো আমাদেরকে তোরা যা। কিন্তু এখানে আমরা সবগুলো ট্রেন সোলজার, তখনও কিন্তু ছাত্র বা অন্য অন্যগুলো একত্রিত হয়নি আমাদের সঙ্গে। আপনার যারা ছিলেন ওরা মোটামুটি পারদর্শী। হ্যাঁ পারদর্শী। আসলাম, আসার পরে কোনো কিছু পালাম না, ফাইন্ড আউট করতে পারছে না। ঠিক গোদাগাড়ি থানার অপোজিটে মানে পাগলা নদী, আর দিকে পদ্মাতে এসে মিশতে এই মিলনের স্থলটা আর কি পেলাম না। ঘুরে আসতে এর মধ্যে একটা ফায়ার দিল গোদাগাড়ি থেকে, মোটর ফায়ার। আমরা ফায়ারের শব্দটা শুনলে বুঝতে পারি এটা আমাদেরকে ডিঙ্গা চলে যাচ্ছে না কাছে পড়ছে। 2টো সাউন্ড হবে, একটা সিঙ্গার চলে যাবে, আর একটা যেখানে পড়বে এরকম একটা শব্দ করবে। তো পজিশনে গেলাম, পজিশনে যাওয়ার পরে চর এলাকাতে ধানগুলো লাগিয়েছে, কি ধান জানি না ঠিক, একটু কাদা কাদা ভাব ছিল। এপ্রিলের এটা 24 তারিখ কিংবা 25 তারিখের ঘটনা, যা হোক অনেক দিনের ঘটনা, 24 অথবা 25। আমি পজিশনে চলে গেছি, এলএমজির সবাই পজিশনে চলে গেছে দেখা দেখি। দুঃখিত। এর মধ্যে দেখেন আমার কাছে মনে হচ্ছে যে আমার হিপের মাংস নেই, মানে নরম কাদা এসে আমার হিপে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেখছি যে না এটা তো মাংস না, আবার উঠে দৌড় দেখি যার কোনো ফায়ারটার হলো না, আসলাম কোনো কাজ হলো না, মনটা খারাপ হয়ে গেল। এখন আমাদেরকে কোর্সে পাঠাবে হায়ার ট্রেনিংয়ে। তো আমি আবার বেকে বললাম, রশিদ স্যারকে বললাম, স্যার ট্রেনিংয়ে পাঠাবেন কি জন্য, তো কথা বলবে না, তুই 1 নম্বরে আসিস। ঠিক আছে, সম্ভবত এটা মার্চের প্রথম সপ্তাহের দিকে হবে। আমাদেরকে বেসে অনেক এখানে ছাত্র ছিল, অন্য ক্যাম্প, ওখানে একটা বেগুন ক্ষেত ছিল, বেগুন ক্ষেত ওরা ট্রেন করেছিল ছাত্র। আমরা আর্মি মোটামুটি কতজন ছিলেন স্যার? আমাকে যে ট্রাকে উঠানো হয়েছিল সেই ট্রাকটাতে আমরা 22 জন ছিলাম। তারপরে আরও আগের ট্রাক, আরও আগের ট্রাক, আরও আগের ট্রাক, অনেকগুলো। এই রওনা হয়ে গেলাম আমরা। রওনা হওয়ার পরে সারা রাত চলছি, ভয় করছি কোথাও যে মেরে ফেলবে নাকি এরা, কে জানে, একটা কেমন লাগে না। হ্যাঁ, আর ওই গাড়িতে, প্রত্যেকটা গাড়িতে ইন্ডিয়ান মিলিটারি পুলিশ ছিল, আর্মির মিলিটারি পুলিশ, এমপি যেটা বলা হয়। কথা বলতে লাগলেই বলতো যে বাবু ইতনা বাত মাত করো, খুব সুন্দর ব্যবহার করতো তারা। একের ভোর রাতের আগে অর্থাৎ 3টার দিকে বা 3:45 দিকে একটা বাগানে ঢোকালো আমাদেরকে, ওখানে একটা রেস্ট কে দিল, আপনার সুজি আর হলো লুচি আর চা 1 মগ করে। এই খাওয়ার পরে একটা এনার্জি আসলো, আর একটা মানে কনফার্ম হয়ে গেলাম আমাদের আর মারবে না। ভোরবেলা যেখানে একটা রেল লাইন ক্রস করছি, গাড়িতে উঠা আবার রওনা দিয়ে, সেখানে দেখেছি ইংরেজিতে লেখা, উপরে হিন্দিতে লেখা, হিন্দি পড়তে পারি না, নিচে লেখা আছে চাকুলিয়া রেল স্টেশনে, ওটা স্টপেজ ছিল ওখানে। পার হয়ে যাওয়ার পরে যে একটা এয়ারপোর্টে নিয়ে গেল আমাদেরকে, যে এয়ারপোর্টে গিয়ে আমরা মাটি পাইনি।
শুধু কঙ্কর বালি এই ধরনের, আবার ওই খোয়া জাতীয় কিছু। হ্যাঁ এই ধরনের আর কি, খুব শক্ত জায়গা। ওখানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কিছু স্মৃতি আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হ্যাঁ ওখানে আছে। তো যা হোক আমরা ওই বেলা কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, তো ট্রেন টানাবো, থাকতে হবে। পুরোটা এয়ারপোর্ট, পরিত্যক্ত এয়ারপোর্ট এটা। এখন এখানে একটা মজার ঘটনা হলো, একরকম প্রাণী গাছ থেকে পড়ে থপাস করে সামনে, কাঠবিড়ালের মতো, কিন্তু কাঠবিড়ালি না। সামনে দুটো পা আছে, পেছনে পা নাই, লেজ আছে সবুজ রং, চোখগুলো কাঠবিড়ালের মতোই সবুজ রঙের। আজীব টাইপের একটা জিনিস। তখনকার ওই যারা আমাদের ইনস্ট্রাক্টর ছিল তারা বললো যে গায়ে পড়েনি ভালো, গা পড়লে গায়ে ঘা হয়ে যেত। যাও আমাদের ট্রেনিং শুরু হলো। ট্রেনিংটা কি শুরু হলো? হিট অ্যান্ড রান, যেমন আমার স্টোর ভাই বললেন, মানে কমান্ডো এবং গেরিলা একই জিনিস, কিন্তু কমান্ডোটা হলো, এই বিষয়টা নিয়ে আমি একটু স্যারের কাছে জিজ্ঞেস করব। গেরিলা বাহিনী আর মুজিব বাহিনী বিষয়ে একটু। না, মুজিব বাহিনী হলো বাহিনীর নাম, আচ্ছা, আর গেরিলা যুদ্ধ হলো গেরিলা ওয়ারফেয়ার, যুদ্ধের কৌশল, এটা আসলে বিতর্কিত যুদ্ধের জানা কৌশল। ছিল যে এই দুটো না, মুজিব বাহিনী হলো একটা বাহিনীর নাম। প্রথমে এই বাহিনী ছিল বিএলএ, বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট। এরা জন্ম হলো 65 সালে, জন্মের এই যে যুদ্ধের পরে সিরাজুল আলম খান, আব্দুল রাজ্জাক, শেখ মনি, কাজী আরেফ, এরা 62 ছাত্র নেতা, তারাই বিএলএফটা তৈরি করলো। তারা অনুমোদন করলো বাংলাদেশ স্বাধীনতা করার জন্য একটা আন্ডারগ্রাউন্ড বাহিনী করতে হবে। তারা মনস্তাত্ত্বিকভাবে সবাইকে ওই বিএলএফের আন্ডারে নিয়ে আসলো। এরাই পরবর্তী আমলে যে মুজিব বাহিনী হয়ে গেল। এবং এরা কমপ্লিটলি গেরিলা ওয়ারফেয়ারের উপর ট্রেনিং নিচ্ছে, শর্ট কমিশনের উপর ট্রেনিং নিচ্ছে, সবাই কোয়ালিফাইড ছিল। হাসান মাহমুদ ইনু তখন ওই বুয়েটের ভিপি নুরুল্লামিয়া সেক্রেটারি ছিল বোধ হয়। আফামা মাহবুব আসিফ ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির সিনিয়র এরা সবাই ছিল। এবং সিরাজুল খান, তোফায়েল আহমেদ, রাজ্জাক, শেখ ফজলুর রহমান, এই 4 জনে এরা চিঠি নিয়ে গেছিল একটা বঙ্গবন্ধুর, সরাসরি দেবে ইন্দিরা গান্ধীর হাতে। 4টা চিঠি নিয়ে ওরা চলে গেছে দিল্লি। কে কোন দিকে যায়, কলকাতা এক জায়গায় জমা হয়েছে, ছিল অমুক জায়গায় জমা হয়েছে, সম্ভবত চিত্তরঞ্জন সুতারের বাড়িতে জমা হয়েছে, বাংলাদেশের এক নেতা ছিল হিন্দু। তারপরে ওখানে চলে গেল দিল্লি। ওখানে সৈয়দ নজরুল, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর, কামরুজ্জামান সহ সকলেই ছিল, আরও অনেক ব্যক্তিবন্ধু ছিল, জাতীয় 4 নেতা সবাই ছিল। ছিলেন। তা এরা আবার দেখা করতে গেল ওনার ওই প্রতিরক্ষা বিষয়ক সেক্রেটারির কাছে। ওদের বলে কী ব্যাপার, দেখা করবো। ওদেরকে সবাই চিনত, যাও দেখা করো। এরা যে একটা বাহিনী করছে ওরা জানতো, যেহেতু যা হচ্ছে সব বঙ্গবন্ধুর নির্দেশই হচ্ছে। এটা কাউন্টার একটা ফোর্স করছে, এটাও বঙ্গবন্ধুর নির্দেশই, এরা 4 জন করছে। ওসমানীকে উনি পাঠিয়ে দিয়েছেন, ওসমানীকে এমপি করেছেন। আমাদের আব্দুল রব ছিল ডেপুটি চিফ অফ স্টাফ, প্রধান সেনাপতি ওসমানী, কিন্তু কমান্ডার ইন চিফ না। একটা অনেকে গুলি মারে, কমান্ডার ইন চিফ হব পদাধিকার বলে রাষ্ট্রপতি। বঙ্গবন্ধু থাকেও না থাকেও তিনি কমান্ডার ইন চিফ, এবং তার পক্ষে সৈয়দ নজরুল ইসলাম ছিলেন কমান্ডার ইন চিফ, আর জেনারেল ওসমানী ছিলেন প্রধান সেনাপতি। এটা কম্বাইন্ড এয়ারফোর্স, নেভি সবারই, ইনফ্যান্ট্রি, 3টারই হলো প্রধান উনি। আর এক খন্দকার ছিল ডেপুটি চিফ অফ স্টাফ, থার্ড ম্যান, পদের দিক থেকে থার্ড আর পজিশনের দিকে থার্ড। এই ছিল। এরা যা দেখা করো ইন্দিরা গান্ধীর সাথে, ওই মেসেজ দিল, বঙ্গবন্ধু মেসেজ নিয়ে এসছে, চিঠি কাট দিয়ে দিল, দেখা গেল কী চাই লাগাচ্ছে। ওনার সাথে আগেই কন্ট্যাক্ট হয়ে গেছে, যেভাবে হোক ইন্দিরা গান্ধীর সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে। বললো যে আমার হোটেলে থাকার ব্যবস্থা করো, জিয়ান ওবানকে ডেকে পাঠাও। জিয়ান ওবান এসে ওনার সাথে মিট করার পরে বাহিনীর শুরু হলো, ট্রেনিং শুরু হলো। 11 এপ্রিল মাসের মধ্যে, এপ্রিল না, টাইম ডেট আমরা জানি না সঠিক, এপ্রিল মাস থেকে সব কার্যক্রম শুরু হয়ে গেল। দিয়ে ওনারা এই দেহরাদুন আর হাফলং, 2টা জায়গা। হাফলংটা হলো আসামের একটা ক্যান্টনমেন্ট, রানিং ক্যান্টনমেন্ট। এনারা পাইছে ভাঙাচোরা ব্রিটিশ ওই এয়ারপোর্ট, তাকে রিপেয়ার করে ক্যান্টনমেন্ট বানিয়েছে। ফার্স্ট কোর্সে যারা গেছে
তারা গোটাটা সাপ পরিষ্কার করে তার মুখ খাটিয়ে সব ঠিকঠাক করে তারা ওটা ছিল পরিত্যক্ত, আর আমরা পাচ্ছি রেডিমেড। তারা যেটা গোছায় দিয়েছে ওটা আপনারা না, ওনারা আলাদা আসেনি, এরা চাকুলিয়া আসেনি, না, আমরা হলো দেরাদুন, দেরাদুনের। দেরাদুনের টান্ডুয়া ট্রেনিং সেন্টার। সেটা হলো জন্ম ব্রিটিশ আর্মিদের, জনক ব্রিটিশ আর্মি। তারা যেটা করেছিল আইব খান, মুসা খান, অরোরা সকলে ট্রেনিং করে। জেনারেল উসমানেরও ট্রেনিং ওখানে। যারা ব্রিটিশ ট্রেনিং দিয়েছে কমিশন র্যাঙ্ক, তারা সব এক জায়গায় গেছে। পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশের যত ছিল ব্রিটিশ অফিসার সব জায়গায় ট্রেনিং গেছে। ওইটা মানে বঙ্গবন্ধু সমস্ত কিছু রেডি করে দিয়ে গেছে। উসমানী, কর্নেল আব্দুর রব, একে খন্দকার, যেখানে যাকে পাওয়া যাবে সব ইনস্ট্রাকশন দিয়েছে। আর তাজউদ্দিন আহমেদ ছিল প্রতিরক্ষা বাহিনীর প্রধান, সমস্ত কিছু তার মধ্যে। রাষ্ট্রপতি শহীদ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি, অ্যাক্টিং প্রেসিডেন্ট, কিন্তু তাজউদ্দিন প্রতিরক্ষা বিষয়ক সব কাজগুলি করতেন। আর আমাদের এমপিরা ছিলেন সংগঠক, তাদেরকে বলা হতো MCA। প্রথমে ওটা দুইটা ভাগে ছিল, MNA, ন্যাশনাল অ্যাসেম্বলি অফ পাকিস্তান, পাকিস্তানের MNA, আর একটা ছিল MP, প্রভিন্সিয়াল। তো ওই দুটাকে এক করে দিল। 70 সালের নির্বাচনে বাংলাদেশ সিট ছিল 167 এবং 300-র মধ্যে। তার মধ্যে দুইটা সিট আমরা পাইনি, একটা হলো ময়মনসিংহের নুরুল আমিন, আর পার্বতী চট্টগ্রামের রাজা ত্রিবিদ রায়। এই উনি মেজর ছিলেন, আবার মেজর রাজা ত্রিবিদ রায়, এক্স আর্মি পার্সন। উনি রাঙামাটির রাজা ছিলেন, ওই সিটে উনি নির্বাচিত। আর এখানে হলো ইয়েতে নির্বাচিত নুরুল আমিন, পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন যে সময়, সে নির্বাচিত। 167টা সিট পাইলেন বঙ্গবন্ধু এবং বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলে, পাকিস্তানের বৃহত্তর রাজনৈতিক দলে পরিণত হলেন নেতা হিসেবে। সে সময় অনেকেই স্টুডেন্ট ফোরাম যারা হটকারী ছিল, অনেকেই চাচ্ছিল না বঙ্গবন্ধু এখনই ঘোষণা দিয়ে দেখে, কিন্তু বঙ্গবন্ধু কৌশলগতভাবে লড়ছিলেন যে জনগণের ম্যান্ডেট নিয়ে উনি মাঠে আসবেন। উনি জনগণের ম্যান্ডেট নিয়েছে, পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হয়েছে। তারপরে যখন তারা ক্ষমতা হস্তান্তর করেনি, তখনই তো বলেছেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবং 26শে মার্চে স্বাধীনতার ঘোষণাপত্র উনি পাঠিয়ে দিয়েছে। এই হলো মূল ইতিহাস। আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা যখন রাজশাহী বা রাজশাহীর আশেপাশে যুদ্ধ করছিলেন, তখন তো অনেকে আপনাদের বিরোধিতাও করেছিল। সেই সময় তাদের উপরে যে আপনাদের ক্ষোভ, যে রাগ কেমন ছিল, আর তারা আপনাদের কিভাবে ক্ষতি করেছিল, এই বিষয়টা একটু জানান। আমি বলবো, আমার ট্রেনিং ইন্ডিয়ান সেই আপনার চাকুলিয়া থেকে চলে আসলাম ট্রেনিং করার পরে, আসার পরে ক্ষোভের কথা এখন আসবে সিরিয়ালি। প্রথম অপারেশন কাটাখালী ব্রিজ, হাবিলদার শফিকুর রহমান নেতৃত্বে। কিন্তু হাবিলদার শফিকুর রহমান আমাকে নেবে, কেন নেবে উনি ভালো জানেন, যেহেতু সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করবে, আমার সিনিয়র। আমার কাটাখালী ব্রিজে যখন আসলাম, আমরা যদি আর 15 মিনিট আগে আসি তাহলে কিন্তু একটা বাস উড়ে চলে যায়। কিন্তু দেখলাম বাসটা পেরিয়ে গেল, সে বাসের মধ্যে অনেকগুলো মহিলা। আমরা ধরে নিলাম যে এই মহিলাগুলো আর জীবনে ফেরত আসবে না, কোথেকে ধরে নিয়ে আসছে, আর সিভিল ড্রেসে কিছু ছিল। যাই হোক, এই কাটাখালী ব্রিজ আমরা অপারেশন করলাম। এখানে চার্জ নিলাম দুইটা পদ্ধতি, একটা চার্জ আর একটা প্রেশার। সিজার কাট চার্জ লাগালাম সাইডে, আর প্রেশার চার্জ দুই সাইডে, মানে ব্রিজের দুই দিকে লাগিয়ে দিয়ে ব্রিজটা উড়িয়ে দিলাম। উড়িয়ে দেওয়ার পরেই আমরা, মানে আমাদের সময় লাগে না, ওই যে গেরিলার কমান্ডো যে কথা, কমান্ডো যেটা হিট অ্যান্ড রান, মানে গেরিলা বলে এদেরকে জেলে সরকার স্বীকৃত না, আর কমান্ডো হলে সরকার স্বীকৃত। আর তখন তো আমরা স্বীকৃতি পাইনি, আর পুরো বাংলাদেশ সেনাবাহিনী অর্গানাইজেশন হয়নি। যা হোক, আমরা সবাই গেরিলা, সবাই MF, FF, BLF, বিভিন্ন নামে, হ্যাঁ, মুক্তিযোদ্ধা এক কথা। এখন ওখান থেকে কিছু দূর গিয়ে পাট ক্ষেত আছে,
একটা পাট ক্ষেত আছে, সে পাট খেতে দাঁড়িয়েছি, এর মধ্যে একটা পাথর এসে গায়ে পড়েছে। আর আমি মনে করছি গ্রেনেড কোনো স্প্রিন্টার হবে, আবার চিন্তা করছে না কোনো গ্রেনেড শব্দ শুনিনি, আতঙ্ক। কিন্তু তো দেখছি না পাথরের টুকরো, আমরা চলে গেলাম ইন্ডিয়াতে। ইন্ডিয়ায় যখন ক্যাম্পে ঢুকছে, আহা ওয়েলকাম আমাদের যে দিচ্ছে আপনার সেই ওরা গঙ্গা জল বলে, সেই ফুলের তোড়া দিয়ে যাচ্ছে, উলুধ্বনি দিয়ে। এই প্রথম একটা অভিজ্ঞতা হলো ভারতের যে একটা আন্তরিকতা, ভারত জনগণের যে একটা আন্তরিকতা সেদিন পেলাম। এই কাঁটাখালী ব্রিজ অপারেশনের পরে পরে আমরা একদিন আসতেছি, সময় কম। আচ্ছা, তারপরে মিরগঞ্জ ব্রিজ অপারেশন আসবো সুবেদার মোবাশরুল ইসলামের আন্ডারে। মিরগঞ্জ ব্রিজ এসে মিরগঞ্জ বিওপি এখানে আসলাম, এটা সম্ভবত আপনার আগস্ট মাসে ঝামেলা কতটা তার ঠিক মনে নেই। এটা অপারেশনকে ফেরত যাচ্ছি, ফেরত যাওয়ার সময় আমাদের উপরে অ্যাটাক, কিছু করতে পারেনি। নেক্সট ঝলমলিয়া ব্রিজ, যেটা 3 তারিখে আমরা আসতেছি তারপর, এটা কিন্তু মজার ঘটনা, আমাদেরকে হ্যান্ডস আপ করাচ্ছে হাবিলদার শফিকের কৃতিত্বে। তাদের রোডের উপরে গ্রেনেড বাস্ট, ওরা শেষ। আমরা 3 তারিখে দিন গত রাতে চলে গেলাম, 3 তারিখে চলে গেলাম তারপর 4 তারিখে দিন গত রাতে শুনছি পাকিস্তান আর্মি এখানে আসতেছে। স্যার আমরা এই আপনাদের গল্পগুলো আমরা আবারও শুনবো, আমাদের সময় স্বল্পতার কারণে আজকে আমরা এখানে প্রোগ্রামটি শেষ করছি, এবং আমরা চাইবো যে বিজয়ের মাসে আপনাদের কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প বিজয়ের মাসের পরবর্তী মাসে আমরা শুনতে। আর একটু অ্যাড করি আমি। হ্যাঁ জি জি, আমার কথা হলো এক মিনিট কথা হলো, আমরা শিমুলিয়া গ্রাম আছে নন্দগাছি, তার অপোজিট পাশে একটা রাজার ক্যাম্প ছিল 30 জনের। আমাদের গ্রুপটা দিনের বেলায় নভেম্বর মাসের মাঝামাঝি সময় অপারেশনে গেলাম। তো আমরা সংখ্যায় মেলা, রাজাঘাটের চেয়ে অনেক বেশি। তো আমি ভাবলাম যে পাকিস্তান আর্মি যে স্ট্যান্ডিং পজিশনে ফায়ার করে, আমরা এভাবে স্টার্ট দেবো। আমি ফ্রন্ট লাইনে আসে দাঁড়িয়ে স্ট্যান্ডিং পজিশন ফায়ার দিচ্ছি। এরপরে আমার পাশে 2 জন পেলাম, আব্দুল মমিন সিদ্দিকী শানু, মিজানুর রহমান চৌধুরী। এই স্ট্যান্ডিং পজিশনে ফায়ার দেখে রাজাঘাট আসে। স্ট্যান্ডিং পজিশনে আমরা ফায়ার করেছি, ওরা আমাদের কাছে ফিরতে পারেনি। এর মধ্যে একটু বৃষ্টি, এই যে বৃষ্টি, আবার ওদিকে ঘাট গোদাঘাটের উপর ফায়ারও দিচ্ছে জোয়াল থেকে। তারপর একটা অবজারভেশন পোস্ট আমরা বুঝতে পারলাম, ওকে মারে নামাইলাম, মানে ফায়ার বন্ধ। এর মধ্যে বৃষ্টি, এই বৃষ্টিটাতে আমাদের সবচেয়ে বড় আশীর্বাদের বৃষ্টি। ফুলের বেলা উত্তর থেকে ছিল তৎকালীন গ্রুপ কমান্ডার আব্দুল করিম মোল্লার গ্রুপ, 2টো নৌকা পাঠালো। ওই 2টো নৌকাতে আমরা শান্তিতে চলে গেলাম। পরে খোঁজ নিয়ে জানলাম 2 জন অফিসার 74 জন আর্মি মারা গেছে, ওয়েল ট্রেন্ড আর্মি। 1 নম্বর 2 রাজাকার করে নিই আমরা। ধন্যবাদ জানাচ্ছি এই আমাদের বীর মুক্তিযোদ্ধাদের, যাদের কাছ থেকে আমরা শুনেছি মুক্তিযুদ্ধের গল্প, এবং আমরা আশা করছি পরবর্তীতে তাদেরকে পাবো। আর সুপ্রিয় দর্শক যারা এতক্ষণ পর্যন্ত আমরা ধৈর্য সহকারে আমাদের এই অনুষ্ঠানটি দেখলেন, তাদের আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমরা আগামী পর্বে নতুন কোনো 2 অতিথিকে নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ সানশাইন টকের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকেও, সানশাইনকে। এগুলি বলা ব্রিজেস মেলা সময় দরকার।